স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কাকে প্রোটেক্ট করার কথা বলছে রিশ? কার প্রোটেকশন নেই বা এত মাথা ব্যথা মাফিয়া বসের? ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে তুষার ভাবল কিয়ৎক্ষণ পর মুহূর্তে ওর অজ্ঞাত ভাবনার ইতি টেনে দৃশ্যপটে ভেসে ওঠে ঈশানীর ভয়ার্ত মুখমণ্ডল। ঈশানীকে দেখা মাত্রই চট করে মাথা তুলে কিঞ্চিত ঝুঁকে সামনের দিকে গভীর দৃষ্টিপাত করলো তুষার। ওদিকে গেট ছাড়িয়ে বের হতে না হতেই ঈশানীর পথ আটকে দেয় একটা কালো রঙা রোলস রয়েস। গাড়ির ইঞ্জিন ছিল পুরোপুরি বন্ধ। অগত্যা গাড়ির মধ্যে কে আছে না আছে সেসব লক্ষ্য না করেই পায়ের কাছে পড়ে থাকা একটা পাথরের ন্যায় বরফ খণ্ড দিয়ে ক্রমাগত আঘাত করতে করতে গাড়ির ফ্রন্ট গ্লাসটা ভাঙতে শুরু করে ঈশানী। তাও কয়েক মুহূর্ত ধরে চুপচাপ ঈশানীর অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডগুলো আশ্চর্য হয়ে দেখেছিল তুষার। আজ করার চেষ্টা করছিল ওর পরবর্তী পদক্ষেপ। গাড়ির কাজটা যখন পুরোপুরি চূর্ণ বিচূর্ণ, ঠিক সেই মুহূর্তে হাতে থাকা বরফের খণ্ডাংশটি ছুঁড়ে ফেলে তুষারকে এক প্রকার হতবিহবল বানিয়ে দিয়ে হঠাৎ করে জঙ্গলের উল্টো পথে ছুট লাগায় ঈশানী। এবার আর ভুল পথে নয়, সঠিক পথ ধরেই ছুটছে মেয়েটা। ইরিশ কি তাহলে ঈশানীকেই প্রোটেক্ট করার কথা বলছিল একটু আগে? ও শিট! নিজের মূর্খতায় বিরক্ত হয়ে সশব্দে গাড়ির স্টিয়ারিংয়ের উপর পাঞ্চ বসালো তুষার। ধীরে ধীরে অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে মেয়েটা। এদিকে গাড়ির বেহাল দশা। এক্ষুনি ওকে না আটকালে আজ রাতে যা কিছু হয়ে যেতে পারে, সেই ভেবে তাড়াহুড়ো করে আধা ভাঙা গাড়িটাকে নিয়ে উল্টো রাস্তা ধরে অপ্রতিরোধ্য গতিতে ছুটে যায় তুষার। ল্যাম্পপোস্টের নিয়ন রোশনাইয়ে আলোকিত চারিপাশ সূক্ষ্ম আলোকরশ্মি অনুসরণ করে অবশেষে জঙ্গল ছাড়িয়ে হাইওয়ে রাস্তায় এসে পৌঁছেছে ঈশানী। হিমালয়ের ন্যায় তুষার আবৃত নামহীন পর্বতমালার ফাঁক ফোকর গলিয়ে এগিয়ে গিয়েছে রাস্তাটা। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে মৃত অজগরের মতোই ভয়াতর ঠেকছে নীলাম্বরের দু চোখে। তবে ভয়াতর এই রাস্তার চাইতেও হাজার গুণ সংখ্যায় চুপসে আছে ঈশানী। এরিশ ইভানের গোলক ধাঁধা থেকে মুক্তি পাওয়া মুখের কথা নয়। যখন তখন বদলে যেতে পারে দৃশ্যপট, সেই ভয়ে ততস্থ মেয়েটা কুণ্ঠিত দৃষ্টি ফেলে চারিদিকে চোখ বুলিয়ে শুষ্ক ঢোক গিলল আলগোছে। অতঃপর গলায় পেঁচানো ওড়নার সাহায্যে খানিকটা মুখ ঢেকে এগিয়ে গিয়ে দাঁড়ালো রাস্তার ধারে। রাস্তাটা নির্জন। মিনিটের মাথায় না হলেও কিছুক্ষণ পরপর দেখা মেলে দু একটা মালামাল বোঝাইকৃত কাভার্ড ভ্যান আর লরির। অচেনা দেশে এসবে উঠতে সাহস পায় না ঈশানী। সহসা চাতকিনীর ন্যায় নিষ্প্রভ দৃষ্টি ফেলে চেয়ে থাকে রাস্তার অদূরে। ভাগ্যের জোরে যদি কোনো বিশ্বাসযোগ্য গাড়ি মিলে যায় তবেই এ যাত্রায় মুক্তি ওর। কিন্তু ঈশানীর ভাবনাকে আচানক নস্যাৎ করে দিয়ে জঙ্গলের এবড়ো খেবড়ো রাস্তার মাঝ থেকে হাওয়ার পেকে বেরিয়ে আসে তুষারের ভঙ্গুর জরাজীর্ণ গাড়িটাকে দেখা মাত্রই চিনে ফেললো ঈশানী, কারণ একটু আগেই নিজ হাতে গাড়ির এই হাল করেছে ও। পেন্ট হাউস থেকে এতদূর পালিয়ে এসে আবারও সেই ভাঙাচোরা গাড়িটার সম্মুখীন হতে না হতেই কলিজার পানি শুকিয়ে মরা কাঠে পরিণত হলো অন্তঃকরণ। ঈশানী ভয়াদর ঢোক গেল। অতঃপর গাড়ির মধ্যে উপস্থিত মানবের দৃষ্টি এড়াতে রাস্তার উল্টো দিকে হাঁটা ধরল জোর কদমে। গাড়ি সমেত ওর পিছু নিয়েছে তুষার। ওদিকে চোখ মুখ খেচে ঈশানীও হাঁটছে। এভাবে রাস্তা ধরে এগোতে এগোতে এক পর্যায়ে আগন্তুক এক ট্যাক্সির দেখা পেল ঈশানী। হাত নাড়িয়ে সেটাকে ইশারা করতেই থেমে গেল ট্যাক্সিটা। ট্যাক্সির দিকে পা বাড়িয়ে পেছনে এক পল শঙ্কিত দৃষ্টি ফেলল মেয়েটা। দেখল তুষারের গাড়িটা এদিকেই ছুটে আসছে হাওয়ার বেগে। ওকে দেখেছে কি দেখেনি সেটুকু ভাবনার ফুরসত নেই আপাতত। বরফ ঠান্ডা আবহাওয়ার মাঝেও তীর তিরিয়ে ঘামছে নাকের ডগা। হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই আর, সেই ভেবে অযাচিত ভয়ে মুখমণ্ডল নীল হয়ে এলো ওর। উদ্বেগে ঠকঠক করে কাঁপছে সমস্ত শরীর। তবুও কোনো মতে টেনে টুনে দুর্বল শরীরটাকে নিয়ে সামনে পা বাড়ালো ঈশানী। কিঞ্চিত ঘাড় নামিয়ে তড়ি ঘড়ি করে দু হাতে কড়া নাড়ল ট্যাক্সির টিনের জানালায় টোকা পড়ার সঙ্গে সঙ্গে কাঁচ নামালো ড্রাইভারের মতো লোকটা। দেখতে শুনতে ভদ্রলোক, চোখের মাঝে নিদারুণ বিস্ময় তার।
যদিও কৌতূহলটুকু ধরা দিল না ঈশানীর কাছে, চেহারার আদল অত্যন্ত স্বাভাবিক রেখেই রুশো ভাষায় কিছু একটা জিজ্ঞেস করলো সামনে দাঁড়ানো হাঁপানি রোগীর মতো অস্থির চিত্তের মেয়েটাকে। লোকটার কথা বুঝে এলো না ঈশানীর, উল্টো তার কথার মাঝপথেই মুখমণ্ডলে রাজ্যের আড়ষ্ঠতা টেনে উতলা হয়ে ওঠে ভীত সন্ত্রস্ত মেয়েটা। কম্পিত স্বরে অনর্গল বলতে শুরু করে, প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ। ঈশানীর বলতে দেরি, লোকটা এক মুহূর্তও ভাবল না আর, চট করেই আনলক করে দিল গাড়ির দরজা। আরও একবার ঘাড় ঘুরিয়ে পেছনে ফেলে আসা তুষারের গাড়ির পানে শঙ্কিত দৃষ্টিপাত করে তড়ি ঘড়ি পায়ে গাড়িতে উঠে বসলো ঈশানী। ওর অনুমতির অপেক্ষা না করেই পুনরায় চলতে শুরু করে গাড়িটা। গাড়ি চলছে কি চলছে না সেদিকে হুঁশ নেই ইস্যুর। ও এখনও ঘাড় ফিরিয়ে ব্যগ্র চোখে তুষারের গাড়িটাকে পরখ করায় ব্যস্ত, যেটা এতক্ষণ ধরে ওকে অনুসরণ করলেও কিয়ৎক্ষণের মাঝে অদৃশ্য হয়ে গিয়েছে তমসাচ্ছন্ন নিস্তব্ধ রাতের আড়ালে। ভয়ের চোটে হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর দুর্বল বক্ষপিঞ্জর, চোখ মুখের অবস্থা বিমর্ষ। ড্রাইভার মতো লোকটা লুকিং গ্লাসের সাহায্যে দু একবার চোখ বলিয়েছে ইস্যুর পানে, তবে মুখ ফুটে একবারও জিজ্ঞেস করেনি ওর গন্তব্য। এদিকে তুষারের গাড়িটা হারিয়ে যাওয়ার পরপরই ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। এতক্ষণে বোধহয় বেরিয়ে আসা রুহটা আবারও অন্তরালে গিয়ে মিশেছে ওর। অহেতুক ক্রন্দনের জোয়ারে ঝাপসা চোখের মনি মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই সুন্দর পৃথিবীতে ফের পুনঃজন্ম নিল। ঈশানী যখন স্বস্তিতে শিথিল নিশ্চিন্ত ওর এলোমেলো মস্তিষ্ক, ঠিক তখনই চারিপাশের পরিস্থিতি লক্ষ্য করে সম্বিত ফিরে পায়। কাছের জানালা ভেদ করে বাইরে নজর দিতে ইস্যু দেখলো এক জায়গাতেই স্থির হয়ে আছে চারিপাশ। তার মানে গাড়িটা চলছে না আর। জায়গাটা অচেনা, যার দরুন খুব ভালোভাবে খেয়াল করেও কিছুই ঠাওর করতে পারল না ঈশানী। গাড়িটা হঠাৎ রাস্তার মাঝে থামিয়ে রাখার কারণ কি? ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না সরল মেয়েটার। অগত্যা ফের দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ওর উচাটন হৃদয়। উপায় অন্তর না পেয়ে মনে মনে কিছু ইংরেজি বাক্য সাজিয়ে প্রশ্ন করার জন্য উদ্যত হয় ড্রাইভারকে। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরক্ষণে কিঞ্চিত জড়তা নিয়ে গলা উঁচিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়বে। তার আগেই ওর কর্ণগহ্বর ছাপিয়ে মস্তিষ্কে হামলে পড়ে ড্রাইভারের ফিসফিসিয়ে বলা রাশিয়ান কিছু কথার লাইন। যদিও রাশিয়ান কথার মানে খুব ভালো বোধগম্য নয় ঈশানী, তবে ফ্লোরার সঙ্গে থেকে থেকে যতটুকু শিখেছে তাতে লোকটার কথার ভাবার্থ এই যে, একটা ফরেনার মেয়ে পেয়েছি, সকালের মধ্যেই ক্লাবে নিয়ে আসবো। রাতের আয়োজনে আপনি নিরাশ হবেন না আশা করি, কিন্তু এবারের পেমেন্টটা দ্বিগুণ করতে হবে। এতটুকুতেই যা বোঝার বুঝলো ঈশানী। এরপরের কথাগুলো অজ্ঞাত, কী বা হতে পারে আর, হয়তো বা ওর দরদাম নিয়ে তর্ক বিতর্ক। তবে এইটুকু কথা শুনেই মুখ থেকে রক্ত সরে গেল ইস্যুর। মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী মেয়েটা এতক্ষণে বুঝতে পেরেছে পেইন্ট হাউস থেকে বেরিয়ে ও আসলে কত বড় বোকামি করে ফেলেছে। পাপের আড়ালে সুরক্ষিত থাকা আর সরাসরি পাপের সম্মুখীন হওয়া দুটোর ফারাক যে কতটা বেশি তা ইতিমধ্যে বোধগম্য হয়েছে ওর। ঘাবড়ানো মস্তিষ্কটা বারংবার চক্কর দিয়ে উঠছে, যেন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে সস্তা আবর্জনা বই কি কিছু লাগছে না। আর লোকটার কথা শুনে আতঙ্কে ঘাম ছুটে গেল ঈশানীর। মুহূর্তেই সাহসিকতার মেকি দেওয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে অসাড় হয়ে এলো শরীরটা। কণ্ঠনালীতে ভীষণ বাধা, মনে হচ্ছে দানবীয় এক অজানা শক্তিবল কণ্ঠ রোধ করেছে ওর। তারপরেও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তপ্ত শ্বাস ছেড়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, কোথাও যাবো না, নামিয়ে দিন আমায়। অসভ্য বদমাশ লোক, নামবো, আমি এক্ষুনি নামবো। ঈশানীর চিৎকারে হকচকালো লোকটা ব্যাধিগ্রস্ত হয়ে পেছনে ঘুরে শক্ত হাতে মুখ চেপে ধরল ওর। তবুও দমল না ঈশানী। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দালাল লোকটাকে প্রতিহত করার চেষ্টায় মত্ত হলো ফের। গলা উঁচিয়ে চেঁচাতে চাইল সবেগে, কিন্তু বলিষ্ঠ হাতের চাপে মুখ দিয়ে আওয়াজ বের হলো না আর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে বড্ড ক্লান্ত ঈশানী তবুও হাল ছাড়েনি। যেভাবে পেরেছে আঘাত করেছে লোকটাকে। এক পর্যায়ে ঈশানীর তেজ আর জিদকে পুরোপুরি দমিয়ে দিতে ওর ঘাড়ের মাঝে ইনজেকশন পোস করল লোকটা। অকস্মাৎ ব্যথায় মৃদু আর্তনাদ করে কুকড়ে গেল ঈশানী। পর মুহূর্তেই দুনিয়ার সকল হুঁশ হারিয়ে ওর শীর্ণকায় নরম শরীরটা আস্তে করে ঢলে পড়ল গাড়ির ব্যাকসিটে।
সকালের উদিত সূর্যের নরম আলো শিখাটুকু মুখমণ্ডলে আঁচড়ে পড়তেই ধর ফরিয়ে উঠে বসে ঈশানী। মাথাটা ঝিমঝিম করছে এখনো, আধো আধো ঝাপসা চোখে চারিদিক অবলোকন করে বুঝলো এখনো গাড়িতেই আছে। বাইরের ঝুরঝুরে নিয়ন সূর্যকিরণ দেখে মনে হচ্ছে সকাল হয়ে গিয়েছে বহুক্ষণ আগে। গাড়িটা চাকচিক্যে ঘেরা একটা বিলাসবহুল ক্লাবের সামনে দাঁড় করানো। যদিও দিবালোকের ফলে বাইরের রঙিন আলো সবগুলো নেভানো, তবে ভেতর থেকে ভেসে আসা পাশ্চাত্য মিউজিকের উদ্ভট আওয়াজ আর বিদেশি অ্যালকোহলের ঝাঁঝালো গন্ধই বলে দেয় এটা অস্বাভাবিক আর নোংরা চিত্তের মানুষগুলোর উল্লাস করার আস্তানা। কিয়ৎক্ষণ কৌতূহলী নজরে চারিদিকে চোখ বোলালো ঈশানী। এর মধ্যেই কালকের সেই ড্রাইভার নামধারী দালালটা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে অকস্মাৎ হাত চেপে ধরে। লোকটার কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে পিছিয়ে গেল ঈশানী। চোখ মুখ খিঁচে গুটিয়ে রইল ব্যাকসিটের এক কোণে। ঈশানীর এহেন আতঙ্কিত বিমর্ষ চেহারা ভাবালো না লোকটাকে, উল্টো সামান্য আবর্জনার মতোই শক্ত হাতে টেনে হিঁচড়ে মেয়েটাকে বের করে আনলো গাড়ি থেকে। লোকটার হাতের মুঠোয় কবজিটা বন্দি, ভয়ের তোরে রুগ্ন মানবীর ন্যায় ঠক ঠক করে কাঁপছে ঈশানী। মাত্রাতিরিক্ত কুণ্ঠায় গলার স্বর ক্ষীণ, কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল অশ্রুস্রোত। এদিকটায় তুষারপাত হচ্ছে না, তবে রাস্তাঘাট ভীষণ পিচ্ছিল। সেই পিচ্ছিল রাস্তা ধরেই টানতে টানতে ক্লাবের মধ্যে নিয়ে যাওয়া হলো ওকে। দরজার সঙ্গে লাগোয়া করিডোরটা অন্ধকারে ঠাসা। সেখান থেকে এগিয়ে যেতে যেতেই কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ঈশানীর ঋণঋণে ব্যথাতুর কণ্ঠস্বর। আমি ওই নোংরা জায়গাটাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। আমি যেতে চাই না ওখানে, দয়া করে ছেড়ে দাও আমায়। লোকটার সঙ্গে জোর জবরদস্তি অব্যাহত রেখেই অনর্গল ফোপাচ্ছিল ঈশানী। এক পর্যায়ে টেনে হিচড়ে ওকে প্রবেশ করানো হয় ক্লাবের লাউঞ্জে। এতক্ষণে আলোর দেখা মিলল অক্ষিপটে। বৈদ্যুতিক বাল্বের স্পষ্ট আলোয় কান্নাকাটি দমিয়ে এক ঝলক সামনে দৃষ্টিপাত করে ঈশানী। দিনের বেলা হাওয়াতে ক্লাবটা ফাঁকা পড়ে আছে। আধ্যাত্মিক রকমের সৌন্দর্যে বেষ্টিত চারিদিক। দেখেই বোঝা যাচ্ছে এখানে সাধারণ লোকের পা পড়েনি কোনো কালি। বিশ্বের নামি দামি সব আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের মিলনায়তন হতে পারে। তবে এই মুহূর্তে ক্লাবের সকল সৌন্দর্য ছাপিয়ে ঈশ্বর চোখে আটকালো অন্য কোথাও। খুব কাছে, একেবারে মুখ বরাবর দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। পরনে তার ব্ল্যাক মাস্ক আর ব্ল্যাক হুডি, আর ধূসর বাদামি নিগুড়ো নেত্রোদ্বয় ঈশানীর ফোলা ফোলা আহত চোখে নিবদ্ধ। যেন বহুদিন ধরে এই নীল চোখ জোড়ার সাক্ষাৎ পায়নি সে, তেমনই নিষ্প্রভ শূন্য তার চাউনি। দু চোখে আবেগ নেই আর না আছে অনুভূতির লেশ, তবুও কিছু তো একটা জমে আছে ওই নিষ্পলক্ষী গহ্বরে। অন্য কেউ না চিনলেও এই পিয়ার্সিং করানো শূন্য নির্জীব চোখ দুটো কখনোই ভুলতে পারবে না ঈশানী। নিশ্চিত এটাই এরিস। যদিও ওর মনোবল ঠুনকো, বারবার ভেঙে যায় আত্মবিশ্বাস, তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে অপছন্দের নিষ্ঠুরতম লোকটার কাছে সাহায্য চাইতে এক বিন্দু দ্বিধা বোধ করল না ঈশানী। দালালটার হাতের মধ্যে থেকে ক্রন্দনরত গলা উঁচিয়ে হুডি পরিহিত লোকটাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি এর তাই না? দয়া করে রক্ষা করুন, ওরা আমাকে নোংরা জায়গায় পাঠিয়ে দেবে। আপনি চাইলে সব পারেন, আমাকে একটু সাহায্য করুন। আমি আর কোনোদিনও পালাবো না, মিনতি করছি এবারের মতো বাঁচান আমায়। ঈশানীর এহেন চিত্ত বিদারক কাকতি মিনতির পরেও কোনো রূপ ভাবান্তর দেখা গেল না লোকটার মাঝে। সে এখনো দু পকেটে হাত ঢুকিয়ে ঘাড়টা সামান্য করে দাঁড়িয়ে আছে নির্লিপ্তে। অনুভূতিহীন শূন্য চোখ জোড়া আটকে আছে কান্নারত ঈশানীর শান্ত ফ্যাকাশে মুখশ্রীতে। লোকটার মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া না দেখে সন্দিহান ঈশানী কান্নার জ্বরে ফুপিয়ে ওঠে। ফের প্রশ্ন ছুড়ল ওকে, আপনি এরিস তো? কোনো রূপ জবাব এলো না অপর পক্ষ থেকে। দালাল লোকটা আর ফুরসাত দিল না ঈশানীকে। জোর জবরদস্তি করে টেনে টুনে নিয়ে গেল ক্লাবের পেছনের কামরায়। পেছনের কামরাগুলোতে দেশি বিদেশি সুন্দরী রমণীদের অভাব নেই। তাদের প্রত্যেকের পোশাক আশাক অত্যন্ত সুনিপুণ আর নান্দনিক। এক একজনের শরীর থেকে ভোর ভোর করে নির্গত হচ্ছে দামি পারফিউমের স্নিগ্ধ সুবাস। অথচ এত চাকচিক্য আর আকর্ষণীয় পোশাক আশাকের মাঝে
ঈশানী দাঁড়িয়ে আছে একটা ময়লা ছেঁড়া গাউন পরে, যেটা কিনা সরু কাঁধ ছাড়িয়ে নিচে ঢলে পড়ছে বারবার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সবাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মুখের দিকে, যা দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে মাথা নুয়ে ফেলল ঈশানী। ফুপিয়ে কান্নার তোরে এখনো কম্পিত হয়ে উঠছে দুর্বল শরীরটা। দালাল লোকটা আঙুলের ইশারায় ওদের মাঝের একজনকে ডেকে পাঠিয়ে বলল, মেয়েটাকে রেডি করাও, সন্ধ্যা নিলামে উঠবে ও। রুশো কথার আগা মাথা কিছুই বুঝলো না ঈশানী। অগত্যা তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। লোকটার নির্দেশে এগিয়ে এসে বাহু চেপে ধরে মেয়েটা। আকস্মিক ঘটনায় ভরকাল ঈশানী চেঁচিয়ে উঠে বলল, যাব না, কোথাও যাব না আমি। তৎক্ষণাৎ চোখ রাঙালো মেয়েটা, তেজি কণ্ঠে ঝাঁঝিয়ে উঠে বলল, যাবি না মানে? বিস্ময়ে হতবিহ্বল ঈশানী। এই মেয়েটা বাংলা জানে, অবশ্য জানারই কথা, এখানে সব মেয়েদের টিম লিডার। তথাপি ভাবনার গহ্বরে পৌঁছানোর ফুরসত পেল না মেয়েটা। তার আগেই নতুন উদ্যমে শুরু হলো টানা হেঁচড়া। মেয়েটার আদেশে আরও একজন এগিয়ে এসে আঁকড়ে ধরল অন্য বাহু। অতঃপর স্থির কণ্ঠে বলল, ওকে মেকআপ রুমে নিয়ে যাও। জোর জবরদস্তিতে চুলগুলো এলোমেলো হয়ে লেপটে আছে সমগ্র মুখে। চেঁচামেচিতে কক্ষ থেকে বেরিয়ে হল রুমে জড়ো হয়েছে সকলে। হাই হিল পরিহিত মেয়েগুলোর টানা হেঁচড়ায় বিধ্বস্ত ঈশানী যেন রাস্তা থেকে তুলে আনা উদ্ভ্রান্ত এক রুগ্ন মানবী। অবশেষে ভাগ্যের কাছে হার মেনে বৃথা চেষ্টার ইতি টানল সরল মেয়েটা। এতগুলো মানুষের সঙ্গে না পেরে সহসা ঢুকে গেল মেকআপ রুমে। সন্ধ্যা হতে না হতেই লাল নীল গ্লিটারি আলোয় জ্বলে উঠেছে সমগ্র মাফিয়া ক্লাব। ল্যান্টেনের মৃদু হলদে রোশনাইয়ে চোখ ধরে আসার উপক্রম। চারিদিকে মম করছে রেড ওয়াইন আর সুস্বাদু স্ন্যাক্সের ঝাঁঝালো সুঘ্রাণ। ফ্রন্ট গেটের সামনে বিস্তৃত লাল গালিচা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে একের পর এক নামি দামি গাড়ির বহর। গাড়িগুলোকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছে এক ঝাঁক সুন্দরী রুশো তরুণী। তাদের আবেদনময়ী পোশাক আর দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা যে কোনো মাফিয়ার মনে কামনার ঢেউ তুলে দিতে সক্ষম। কুশল বিনিময়ের একটু পরেই শুরু হবে নিলাম। নিলামে মূলত সব আকর্ষণীয় আর দামি বস্তুগুলোকে সাজিয়ে গুছিয়ে প্রদর্শন করা হয় সকল মাফিয়াদের সম্মুখে। তারা সেগুলোকে জহুরি চোখে পরখ করে দাম নির্বাচন করেন। অতঃপর যে সবচেয়ে ভালো দাম দিতে পারে তার নিকট হস্তগত করা হয় ওই দামি বস্তুটি। দেশি বিদেশি আন্ডারগ্রাউন্ড সহিংস মাফিয়াদের আসর জমেছে পর্দার ওপাশে। সবাই তারা আলাদা আলাদা গ্যাং লিডার হওয়া সত্ত্বেও রাশিয়া তাদের গন্তব্যস্থল। তাই তো বছরে একবার হলেও ব্র্যাডফার আয়োজিত প্রোগ্রামে উপস্থিত হয় সকলে। নিলামও শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এতক্ষণ মেকআপ রুম থেকে ঠেলে ঠুলে বের করা হয়েছে ঈশানীকে। পরনে ব্যাকলেস টকটকে লাল গাউন, যার এক পাশ হাঁটু অব্দি দৃশ্যমান। পায়ে 4 ইঞ্চি সমপরিমাণ ব্ল্যাক স্টিলেটো সরু তুলতুলে কবজি, আর গলায় শোভা পেয়েছে হিরে খচিত চমৎকার শ্বেত পাথরের নেকলেস। স্মোকি আইশ্যাডোর সঙ্গে ম্যাচিং করে ঠোঁট রাঙানো হয়েছে গাঢ় ম্যাট লিপস্টিকের আস্তরে। সব কিছু পরিপাটি, কোথাও কোনো খামতিটুকু অবশিষ্ট নেই। তবু মেয়েটার সমগ্র মুখমণ্ডলে ছেয়ে আছে রাজ্যের আধার। ঈষৎ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই ফিকে লাগছে ওর নজর কাড়া সৌন্দর্য। নীল চোখ দুটোতে অসহায়ত্বের নিদারুণ ছাপ। ঈশানী চুপচাপ দাঁড়িয়েছিল বলে আবারও সেই মেয়েটা এসে ধমকাতে শুরু করে ওকে। এখনো এখানে দাঁড়িয়ে কি দেখছো? তোমাকে ডাকা হয়েছে, কানে শুনতে পাও না? আমি যাব না, দয়া করুন, আমি সত্যি এমন মেয়ে নই। ঈশানীর কান্না কাটিতে বিন্দু পরিমাণ তোয়াক্কা না করে মেয়েটা তেতো কণ্ঠে বলে উঠল, শুরুতে কেউই এমন থাকে না। এটা একটা স্বর্ণের মতো জায়গা, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। ছি, ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল ঈশানী। ওর এহেন অতীব সরলতায় বিরক্ত হয় মেয়েটা। চোখে মুখে ক্ষুব্ধতা জড়ো হয় মুহূর্তেই। তৎক্ষণাৎ হাত ধরে টানতে টানতে এগিয়ে যায় ক্লাবের দিকে। যাওয়ার সময় পথিমধ্যে পুনরায় থমকালো ঈশানী। আবারও সেই হুডি আর মাস্ক পরিহিত লোকটা এখনো ওর দিকে শূন্য চোখে চেয়ে দাঁড়িয়ে আছে সে। লোকটাকে দেখা মাত্র নিজেকে আর ধরে রাখতে পারল না ঈশানী। এক ছটকায় মেয়েটার হাত ছাড়িয়ে ছুটে গেল লোকটার কাছে। বেঘরে 2 হাত দিয়ে তার হুডিটা খামচে ধরে
ঠোঁট ভেঙে কেঁদে উঠল। আচমকা কাঁদতে কাঁদতেই উদ্ভ্রান্তের মতো বলতে আরম্ভ করলো, অরণ্য বাঁচান আমায়, ওরা আমায় নোংরা জায়গায় পাঠিয়ে দিতে চাইছে, প্লিজ ওদের বাধা দিন। আর কোনোদিন পেন্ট হাউস থেকে পালাবো না আমি, একটাবার চিন্তাও করবো না পালানোর কথা। প্লিজ আমায় দয়া করুন, ওখানে যেতে দিবেন না আমায়। বিশ্বাস করুন, আমি আমি পবিত্র, ওই জায়গাটাকে ঘৃণা করি আমি। কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যাবে আমার। একটু দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না, এত বড় পাপ হতে দিবেন না। কিছু তো বলুন অরণ্য। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দুহাত সৌবিষ্ট লোকটাকে ঝাঁকিয়ে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। অথচ বরাবরের মতোই নিশ্চুপ সে। ভাবলে সেই নির্জীব চোখ দুটোতে না আছে কোনো আবেগ আর না তো করুণা। ওর কাহিনীতে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল মেয়েটা। রাগে গজরাতে গজরাতে ওর রুগ্ন শরীরটাকে দুহাতে টেনে হিঁচড়ে নিয়ে পা বাড়ালো সামনের দিকে। এবারও পেছন ঘুরে ডেকে উঠল ঈশানী, অরণ্য বাঁচান আমাকে, ওই পাপিষ্ট চোখগুলোকে ঘৃণা করি আমি, ভীষণ ঘৃণা। টানা হেঁচড়ার এই পর্যায়ে অকস্মাৎ মেজাজ হারিয়ে ওর তুলতুলে গালে সপাটে চর বসিয়ে দিল মেয়েটা। অতঃপর এক ধাক্কায় তুলে দিল স্টেজে উঠতে না উঠতেই ফোকাস লাইটগুলো একযোগে তাক করা হলো ওর উপর, যার দরুন ক্লাবে উপস্থিত সকল নোংরা চোরা চোরা ভয়ঙ্কর চোখগুলো সব স্থির হলো ওর পানে। পাশেই একজন অ্যাঙ্কার মতো লোক দাঁড়িয়ে আছেন। ঈশানী আসতে না আসতেই সে ব্রিটিশ অ্যাসেন্টে সাবলীল গলায় গড় করে বলতে শুরু করলো, সেই ক্লাবের নতুন মুখ, কেউ কি তার দাম ধরতে চান? সামনে বসা অনেকের মাঝ থেকে একজন প্রথমেই বলে উঠল, 26 মিলিয়ন রুবল। এখানে যে মেয়েদের কেনা বেচা হয় তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। এই মুহূর্তে মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা, পালাতে পালাতে ক্লান্ত মেয়েটা। অগত্যা এরকম একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই ঈশানীর হাতে। তাই তো নিম্ন মস্তকে দু চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে চুপচাপ। 30 মিলিয়ন, 31 মিলিয়ন, 35 মিলিয়ন, 40 মিলিয়ন, এভাবেই মাফিয়াদের মাঝখানে তরতর করে দাম বাড়ছিল ঈশানীর। এমন একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে মানুষ হয়ে মানুষের কাছে নিজের দামাদামি শুনে গা ঘিন ঘিন করে অসহনীয় যাতনায় গর্জে ওঠে ভেতরের সুপ্ত আত্মসম্মান বোধ। বুঝে রাখা চোখ দুটো থেকে আপন গতিতে নেমে আসে অশ্রু জলের চিকন স্রোত। এরই মাঝে একজন মাফিয়া হুট করেই বলে ওঠে, 50 মিলিয়ন রুবল। এবারে অন্য সব মাফিয়ারা নিশ্চুপ। দামাদামি করার দুঃসাহস দেখালো না কেউ আর। সহসা জিতে যাওয়ার আনন্দে ঘাড় বাঁকিয়ে কপট হাসল ড্যানিয়েল। অ্যাঙ্কার লোকটা পুনরায় মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো, 50 মিলিয়ন 1, 50 মিলিয়ন 2। বাকি কথাটুকু জিহ্বায় আটকে গেল লোকটার, যখন হুট করে কেউ একজন ক্লাবে প্রবেশ করে উচ্চস্বরে বলে ওঠে, 100 মিলিয়ন রুবল। সাধারণ একটা মেয়ের জন্য এত মোটা অঙ্কের প্রাইজ শুনে হকচকালো ক্লাবে উপস্থিত সকলে। তাড়াহুড়ো করে একযোগে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখল এরিস শিভানকে। 100 মিলিয়ন শব্দটা যেন ভূমিকম্পের মতোই নাড়িয়ে দিল পুরো মাফিয়া ক্লাব। ঈশানী নিজেও আশ্চর্য হয়ে চোখ খুলে ফেলল তৎক্ষণাৎ। আশেপাশে একপল নজর বুলিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখতে পেল ইরিশকে। একটু আগের মতো হুডি আর মাস্ক পরে নয়, বরং ব্ল্যাক ভেলভেট মানানসই স্যুটের সঙ্গে হোয়াইট গোল্ডের ঘড়ি হাতে চড়িয়ে পুরো মাফিয়া ভাইব নিয়ে প্রোগ্রামে হাজির হয়েছে সে। পেছনে দাঁড়িয়ে আছে তুষার, বরাবরের মতোই মুখভঙ্গিমা স্থির, তার সরল কপাল টান টান করে সেও পা বাড়ায় সবেগে। আশেপাশের সকল মাফিয়াদের দৃষ্টি এখন এরিসের পানে নিবদ্ধ। ঈশানী নিজেও হতবিহবল নয়নে চেয়ে আছে মাফিয়া বসের দিকে, অথচ শুধুমাত্র ওই একজোড়া ধূসর বাদামি অনুভূতিহীন শূন্য এখনো মাদকের ন্যায় আটকে আছে নীলাম্বরীর দু চোখে। অবাকের মাত্রা ছাড়ালো পুরো আন্ডারওয়ার্ল্ড। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে গেল এটি। সামনে এসে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে ওর আশ্চর্য চোখের সঙ্গে নিজের শূন্য চোখ দুটোর মিলন ঘটালো বিনা বাক্যে। বরাবরের মতোই গভীর নীল চোখের মাঝে থমকে দাঁড়ালো মাফিয়া বসের পুরো দুনিয়া। নির্দ্বিধায় নির্লিপ্তে কয়েক মুহূর্ত সেভাবেই অতিবাহিত করে চোখের তৃষ্ণা মেটালো খানিক। অতঃপর হাসকি স্বরে বলে উঠল, 100 মিলিয়ন,
shit I can't wear. বিরস মুখে গাড়িতে বসে আছে ঈশানী। ভেতর ভেতর সুপ্ত এক প্রশান্তির পারদ ছোটাছুটি করলেও অজ্ঞাত অস্বস্তিতে তেতো হয়ে আছে জিভের ডগা। একাধিকবার দুঃসাহস দেখিয়ে পালানোর চেষ্টা করেও সেই এরিসের মুখোমুখি হতে হয় বারবার। নিজের কর্মকাণ্ডে ভীষণ লজ্জিত ঈশানী, তবুও আজকের মতো বেঁচে যাওয়ার আনন্দে পুলকিত হৃদয়টা মাফিয়া ক্লাবের বাইরে আসার পর থেকেই খুশির জোয়ারে কেঁদে ভাসাচ্ছে মেয়েটা। তুলতুলে নাকের টগা রক্তিম বর্ণ ধারণ করেছে। সুশ্রী ফ্যাকাশে মুখটাতে এতক্ষণে ধরা দিয়েছে সজীবতা। ওদিকে গাড়ির সামনে দাঁড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আনুষঙ্গিক কার্যকলাপগুলো মিটিয়ে নিল এরিস। ক্লাব কর্তৃপক্ষ আহ্লাদে কত পারছে না এরিসকে মাথায় তুলে কুর্নি জানাতে। একটা মাত্র মেয়ের জন্যই 100 মিলিয়ন গুণেছে এরিস ইউয়ান। সমীহত করতেই হবে। কাজ শেষ করে গাড়ির দিকে পা বাড়িয়ে কি ভেবে যেন পুনরায় ঘুরে দাঁড়ালো এরিস। হাতের সাহায্যে আন্ডারকাট চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে চট করেই বলে উঠল, 1 second. Do you have another favor? দ্রুত কদমে ছুটে এলো ক্লাবের লোকটা। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আর কিভাবে সাহায্য করতে পারি আপনাকে স্যার? প্রত্যুত্তরে এরিস বলল, আমার আরো একটা মেয়ে চাই। উচ্ছ্বাসে চিকচিক করে ওঠে লোকটার দু চোখ। সে তাড়াহুড়ো করে বলে, অবশ্যই স্যার, কোন মেয়েটা লাগবে বলুন। বিনা বাক্যে আঙুল উঁচিয়ে মেয়েটাকে দেখালো এরিস। মেয়েটা এই ক্লাবের মেয়েদের লিডার। সকাল থেকে যার তত্ত্বাবধানেই ছিল ঈশানী। ক্লাবের লোকটা ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে, অতঃপর অবিশ্বাসের স্বরে বলল, এই মেয়েটা? লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল এরিস, এই মেয়েটাই। পেমেন্ট হয়ে গেলে তুষার নিয়ে যাবে ওকে। ফের আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না লোকটা। মাথা নত করে এরিসের গাড়িটাকে কুর্নিশ জানিয়ে ঠোঁট উল্টে মনে মনে বিড়বিড়ালো শুধু, এত সুন্দরী স্লার থাকতে এই মেয়েটাই কেন? আশ্চর্য। নির্জন হাইওয়ে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বিশাল চকচকে রোলস রয়েস। গাড়ির মধ্যে স্থানে পিন পতন নীরবতা বিরাজমান। এরিস নিজেই ড্রাইভ করছে। ওর পাশের সিটে মুখ কাচুমাচু করে জড়সড় হয়ে বসে আছে ঈশানী। কান্নাকাটি থেমেছে বহু আগেই, তাও জলজলে চোখের কার্নিশে জমে আছে ব্যথাতুর নোনা জল। পুরো গাড়িতে দুজনার শ্বাস প্রশ্বাস ছাড়া কোনোরূপ আওয়াজ নেই আর। রাতের আকাশে চাঁদের হদিশ নেই। থেকে থেকে মেঘ গুড় গুড় করছে ঈশান কোণে। বহুদিন বাদে হয়তো রাশিয়াতে বৃষ্টি হবে। অসময়ের বৃষ্টি। ঈশানীর বড্ড ইচ্ছে করছে একটুখানি খোলা আকাশে মুখ বাড়িয়ে দিতে, স্নিগ্ধ বাতাসে বক্ষ শীতল করতে, কিন্তু মুখ ফুটে বলার সাহস হলো না ওর। অগত্যা কাশের জানালার ভেতর থেকেই চেয়ে রইল আধারে ঢাকা আকাশবাণী। ঠিক এমন সময় শান্ত নদীর স্রোতের ন্যায় একটু একটু করে নিচে নেমে গেল টিটেন জানলার কাজটা। মুহূর্তেই ঝপাত করে এক ঝটকা স্নিগ্ধ মেঘ ভেজা শীতল বাতাস এসে চোখে মুখে আছড়ে পড়ল ঈশানীর। হঠাৎ জানালা খুলে যাওয়ায় বিস্ময় নিয়ে এরিসের পানে ঘাড় ঘোরালো অবশ মেয়েটা। সামনের দিকে দৃষ্টি রেখে নির্বিঘ্নে গাড়ি চালাচ্ছে এরিস। ইস্যু তখন ট্যাপ টেপিয়ে তাকিয়ে আছে দেখে একাই কটমটিয়ে বলে ওঠে সে, সাফোকেশন হচ্ছিল খুব, তাই খুলে দিয়েছি। এত বড় গাড়িতে সাফোকেশন, ব্যাপারটা বেশ অদ্ভুত। তাও চুপ হয়ে রইল ঈশানী। আবারও বিষাদপূর্ণ নীরবতায় ছেয়ে গেল পুরো গাড়িটা। তবে কিছুক্ষণ পরেই সকল নীরবতার ইতি টেনে স্বগতিতে বেজে ওঠে এরিসের ভাইব্রেট করা মোবাইল ফোনটা। ফোনের লোকেশন দেখে এগোচ্ছিল এরিস। কানে কোনো ইয়ারপডও ছিল না। অগত্যা ড্রাইভিং অব্যাহত রেখে লাউড স্পিকারে দিয়ে ফোনটা রিসিভ করলো। ফোন তুলতে না তুলতেই ওপাশ থেকে তুষার বলল, মেয়েটাকে কি করবো এখন? কিয়ৎক্ষণ চুপ থেকে জিভের ডগায় গাল ঠেলে চোয়াল শক্ত করে এরিস বলে ওঠে, জানে মেরে ফেলো। এরিসের হুকুম শুনে শিউরে ওঠে ঈশানী। চকিতে দৃষ্টি ফিরিয়ে ভয়ার্ত ঢোক খেলে চুপচাপ। ওর কথায় সম্মতি জানিয়ে তুষার কল কেটে দেবে তার আগেই এরিস বাদ সেধে বলল, মারার আগেও ডান হাতটাকে ভেঙে ঘুরিয়ে দেবে। এবারও সম্মোহনী সূচক বাক্য প্রয়োগের মাধ্যমে কল কাটে তুষার। এরিসের নৃশংসতা দেখে অভ্যস্ত ঈশানী। নতুন করে আটকে ওঠার কিছু নেই, কিন্তু ওর চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। সহসা কৌতূহলের পারদ দমাতে না পেরে চট করে প্রশ্নটা করেই ফেলল এরিসকে, এভাবে হাত ভেঙে দিতে বললেন কেন? কি ক্ষতি করেছে উনি আপনার?
নিশ্চয় ভাবলেশহীন হয়ে ড্রাইভ করছে সে। প্রশ্নের উত্তর না পেয়ে কিঞ্চিত অপমান বোধ করলো ঈশানী। অন্যদিকে ঘুরে বিড়বিড়ালো তৎক্ষণাৎ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।